কালকেই রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রস্তুতি ম্যাচ, বা ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচটা রাত 8টা থেকে বোধহয় লাইভ দেখা যাবে খেলা স্টার স্পোর্টসে। বাংলাদেশে মনে হয় টি8 স্পোর্টসে খেলা দেখা যাবে বাংলাদেশ থেকে। আর ওই ম্যাচে কে খেলবে কি খেলবে না, কে কীরকম খেলতে পারে, সেই সব বিস্তারিত সব বলবো। ভারত এবং বাংলাদেশের মধ্যে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু বেশিরভাগ সময় ভারত জেতে। বাংলাদেশও যে জেতে খুব কম, মানে মাঝে মাঝে একটা দুটো জিতে ওরা লাফালাফি করে, মানে বাংলাদেশ কিন্তু একটা দুটো হারিয়ে লাফালাফি করে। তাও এটা গ্রুপ লিগের ম্যাচ না, তাও এটা অনুশীলন ম্যাচ। এই ম্যাচের কিন্তু কোনো ভ্যালু নেই, এটা জাস্ট প্র্যাকটিস ম্যাচ হিসেবেই ধরে নেওয়া হবে। এবং এই ম্যাচে শোনা যাচ্ছে বিরাট কোহলি নাকি খেলবে না। এবার বিরাট কোহলি যদি না খেলে, সে যদি অনুশীলন ম্যাচে না খেলে কোনো যায় আসে না। সে ওই আয়ারল্যান্ডের বিরুদ্ধে 5 তারিখে ওই ম্যাচ থেকেই খেললো, না এলে কোনো অসুবিধার কিছু নেই। ওই ম্যাচ তো এমনিতেও জিতে যাবে। আর এখন এই যে টি20 ওয়ার্ল্ড কাপগুলো হবে সেটা কিন্তু রাত 8:30 থেকে হবে, ওই টানা 12:30 1টা অবধি কিন্তু খেলাটা হবে। মানে আইপিএল যেরকম মানে একটু 7:30 থেকে 8টার থেকে খেলা শুরু হলেও ভালো, মানে 8:30 থেকে শুরু হলে না অস্বস্তি লেগে যায়, মানে অতটা দেরিতে, মানে 10টা 15, মানে প্রায় প্রায় 12টা তো বাজবেই, মানে কমসে কম 12টা বাজবে, 12টা 10-15 এরকম আর কি বাজবে, তারপর কিন্তু খেলাটা শেষ হবে। তো সেই জন্য আমার যতদূর মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে হওয়ার জন্য এরকম হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে হলে এরকমই হয়, ভারতে হলে বা শ্রীলঙ্কায় হলে, শ্রীলঙ্কায় হলো টাইম টু টাইম ভারতের সময় শুরু হয়, বা বাংলাদেশে হলে, বাংলাদেশে লাস্ট মনে হয় বিশ্বকাপ হয়েছিল টি20 বিশ্বকাপ 2012 সালে। আর বাংলাদেশের প্লেয়ার সাকিব আল হাসান বলেছে আমি আর এক বিশ্বকাপ খেলতে চাই, মানে আর একটা বিশ্বকাপ খেলতে চাই। আর এছাড়া এই বলেছে যে আমার সেকেন্ড হোম হলো আমেরিকা, আমি এখানে মানে ভালো খেলতে পারবো আশা করছি, সাকিব আল হাসান এই কথা বলেছেন। আর ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচে ভারতের সব প্লেয়ারই খেলবে, যারা যারা স্কোয়াডে রয়েছে তারা সকলেই হয়তো খেলবে। রিজার্ভ প্লেয়াররা তো বসে থাকবে, যারা এমনি প্লেয়ার রয়েছে তারা সকলে খেলবে। সকলে খেলার পর আর ওই এরকমও হতে পারে হয়তো রোহিত শর্মা 30 বলে 50 রান করলো, তারপর কথার কথা, তারপর সে ব্যাটিং করতে ভালো লাগছে না, উঠে গেল, একটা নিচের দিকের কোনো প্লেয়ারকে, উইকেট কিপারকে নামালো, বা একটা হার্দিক পান্ড্যাকে নামিয়ে দিল আগে ব্যাটিং করতে, সেটা করতেই পারে। প্র্যাকটিস ম্যাচে কিন্তু এরকম হয়, বাংলাদেশও চাইলে এরকম করতে পারে। নাজমুল হোসেন শান্ত খেলতে নামলো না, তার ইচ্ছাই করছে না নামতে, অন্য একটা প্লেয়ারকে পাঠালো, সেই প্লেয়ারটা মানে কিছুটা খেলে হয়তো 25 বলে 30 রান করলো, তা না 25 বলে 40 রান করলো ধরো, আর তার ব্যাটিং করতে ভালো লাগছে না, হ্যাঁ, বা হয়তো অন্য কাউকে ব্যাটিং করার জন্য তার উঠে আসতে হলো, এরকম কিন্তু হতেই পারে। আর বাংলাদেশের সব প্লেয়ারই হয়তো খেলবে ভারতের বিরুদ্ধে আজকে, কালকে নিউ ইয়র্কে ম্যাচটা হবে, নিউ ইয়র্কে কিন্তু ম্যাচটা হবে। আর পিচটা কেমন হয় সেটা দেখতে হবে, অনুশীলন ম্যাচটা, অনুশীলন যেহেতু কালকে বাংলাদেশের সাথে খেলা একটু তো হলেও দেখবো। আর যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ওই ম্যাচ কিন্তু নেই, বাংলাদেশ কেন আলাদা গ্রুপে রয়েছে। আর যদি একমাত্র সেমিফাইনালে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু দেখা হবে ভারত বাংলাদেশের, তাছাড়া ভারত বাংলাদেশের দেখা হবে না। ভারত পাকিস্তানের ম্যাচ আছে, ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে একটা উত্তেজনা, তার কারণ ওখানে নাকি হামলা হতে পারে, ওই জন্য সিকিউরিটি বেশি বাড়ানো হবে আর কি। আর স্টার স্পোর্টস সব লাইভ ঠিকঠাক করতে পারেনি কেন, মানে আমেরিকায় যেতে তো সময় লাগে, আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে যেতে সময় লাগে, যেহেতু আইপিএল চলছিল, আইপিএল চলার পরই তারা কিন্তু চলে গেছে, যেতে যেহেতু সময় লাগে, ওই তারপরে কিন্তু টেলিকাস্ট করা হবে। ওই জন্য 1 তারিখে ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে, তারপর আবার 5 তারিখে ম্যাচ রয়েছে, মানে শুক্রবার দিন দিয়ে মনে হয় শুরু, 5 তারিখ ম্যাচটা। আর আজকের এই কালকের ম্যাচ কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভারত নাকি বাংলাদেশ। আমার মনে হচ্ছে বাংলাদেশের যে অবস্থা, আমেরিকার কাছে হারলো, প্রথম 2 ম্যাচে আমেরিকার কাছে হারলো, পরের 1 ম্যাচে জিতেছে আমেরিকার কাছে। আমার মনে হয় মানে ভারত যদি ছোটোখাটো মানে যারা রয়েছে, মানে ইম্পর্টেন্ট প্লেয়াররা যদি নাও নামে, তাও মনে হয় বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশ যদিও যেতে 1 ম্যাচে জিতে ওরা আবার লাফালাফি করবে, বলবে বাংলাদেশ কাপ জিতবে, মানে 1 ম্যাচ জিতে লাফালাফি করে এটাই বাজে লাগে। কই আমরা তো করি না, আমরা কিন্তু 1 ম্যাচ জিতে লাফালাফি করি না। আমরা কি একটু আইসিসি ট্রফি এত ভালো টিম নিয়েও জিততে পারছি না, আমাদের খারাপ লাগে। এবার আমরা সেমিফাইনালে উঠি, ফাইনালে উঠি, হেরে যাই, ওরা ট্রল করে বাংলাদেশ, এটা খুবই খারাপ লাগে। বাংলাদেশ সেমিফাইনালে উঠলে যখন হেরে গেলে, তখন যদি ভারত আনন্দ করে, তখন সেটা আবার ভারতের দোষ হয়ে যাবে, তার কারণ ওটা আনন্দ করা যাবে না, মানে ওরা আনন্দ করবে ওইটা ঠিক আছে। আর
মানে জঘন্য। আমি কয়েকটা ভিডিও এসেছিলো দেখলাম 2000 মানে 23 সালে ভারত এত ভালো খেলার পরও মানে বলছিল আমি সবসময় অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি, আমি অস্ট্রেলিয়া ছাড়া কোনো কথা হবে না, ও সেরা লাগলো, সেরা সেরা এইসব। মানে এই জন্যই মানে বাংলাদেশকে নিয়ে ভারতের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও ট্রল করেছিল, হ্যাঁ, রোস্টিং করেছিল। রোস্টিং করবে না কেন, এরকম যদি ট্রল করে থাকে, মানে যেখানে তারা অনেকে কিন্তু এখানে ব্যবসা করতে আসে, মানে ভারতে এখানে, তারপর আবার অনেকে এসে থাকতে আসে, অনেকে পড়াশুনো করার জন্য আসে, তারপরে কী হিসেবে ট্রল করে ভারতকে আমি এটা জানি না। আর ভারত সব দিক থেকে বাংলাদেশের থেকে শক্তিশালী, দেশে বড়, টাকা পয়সার দিক থেকে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু শক্তিশালী। তারপরে কি করে তারা ট্রল করে আমি জানি না। এই ট্রল ভালো লাগে না, মানে ওরাই প্রথমে শুরু করে। আগে দেখতাম বাংলাদেশ হেরে গেলে কিন্তু ভারত এরকম ট্রল করতো না। আগে যখন 2016 সালে হেরে গেছিলো বা 2015 সালে, রিসেন্টলি 2018 সালের পর থেকে দেখি আর নাগিন ড্যান্স দেয় ওরা, মানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একবার ডেকে নাগিন ড্যান্স দিতে গেছিলো, তারপর আউট নিদাহাস ট্রফিতে। তারপরে তো বাংলাদেশের প্লেয়ার আউট, মানে হেরে গেল। আউট মানে কি, মানে আউট করতে পারেনি, হেরে গেছে আর কি ওরা। মানে সে কী যেন ওই প্লেয়ারটা নাজমুল ইসলাম না কি একটা প্লেয়ার, ওটা দেখি নাগিন ড্যান্স করে। মুশফিকুর রহিম নাগিন ড্যান্স করছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে নাগিন ড্যান্স করছিল। মানে যখনই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ হয় না, ফুল রুদ্ধশ্বাস ম্যাচ চলে না, ওই যে রেশারেশিতে ম্যাচ, কোনোটা টাইম আউটের সেলিব্রেশন করা হয়, কোনো সময় অ্যাঞ্জেলো ম্যাথিউস করে, কোনো সময় আবার অন্য সেলিব্রেশন করা হয়, এরকমই কিন্তু হয়। মানে এই জন্য লাফালাফি করা উচিত না, মানে প্রকৃত ক্রিকেট খেলা উচিত, এইটুকুই বলবো। আর এটা নিউ ইয়ারকে খেলা হবে, তো ওই ভারত যদি প্রথমে ব্যাট করে 180-90 তো হবেই, 180-90 হবে। যদি পিচ স্লো থাকে সেক্ষেত্রে একটু রানটা কম হবে, আর যদি পিচ স্লো না থাকে সেক্ষেত্রে হাই স্কোরিং ম্যাচ হবে। আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে ভারতের বোলিংয়ের এগেনস্টে বেশি একটা ভালো করতে পারবে না। তবে আজকে মানে এই প্রস্তুতি ম্যাচে কে ওপেন করতে আসে সেটাই দেখতে হবে। তানজিম হাসান তামিমের সাথে সৌম্য সরকার, নাকি লিটন দাসের সাথে সৌম্য সরকার। হয়তো অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে লিটন দাস আর সৌম্য সরকার এদেরকে ওপেন করতে পাঠানো হবে। আর যদি তার ওপর ভরসা না করে বর্তমানে ফর্মের বিচারে, তাহলে তানজিম হাসান তামিম, সৌম্য সরকার এদের দুজনকে হয়তো খেলানো হবে। সেটাই খেলানো হতে তানজিম হাসান তামিম আর সৌম্য সরকার এই দুজনে ওপেন করতে আসুক, সেটাই কিন্তু ভালো হবে। এবার কি করবে জানি না। আর বাংলাদেশের তাসকিন আহমেদ আজকে খেলতে হয়তো নাও পারে, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এরা খেলবে। রিশাদ হোসেন ভারতের বিরুদ্ধে কেমন টান পায় সেটা দেখতে হবে আজকের ম্যাচে, কালকের ম্যাচে কীরকম টান পায় সেটা দেখতে হবে। আর সাকিব তো ভালো বল করে ভারতের বিরুদ্ধে, T20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নিয়েছে সাকিব আল হাসান, এইবারও খেলবে। আর সমস্ত বিশ্বকাপ খেলেছে সাকিব আল হাসান, তা পাবে না তো কী হবে। আর সাকিব বিশ্বকাপে যেন ভালোও খেলে, ব্যাটাতে আর একটু জ্বলে উঠতে হবে। আর সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে 2022 T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে খেলতে পারেনি, সেখানে লিটন দাস আবার জ্বলে উঠেছিল। মানে বাংলাদেশের প্লেয়ারদের ধারাবাহিকতা নেই। একটা প্লেয়ার আছে না ধারাবাহিকভাবে রান করে যায়, এরকম কোনো প্লেয়ার নেই। তাওহিদ হৃদয় ধারাবাহিকভাবে রান করতে পারে, তাওহিদ হৃদয়কে একটু ধারাবাহিকভাবে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে। আর তানভীর ইসলাম ওই প্লেয়ারটাকে নিয়েছে, বাট খেলাবে না একটা ম্যাচও। এবার এই প্রস্তুতি ম্যাচে একটা হয়তো দুবার বোলিং করলো, সেটা করতেই পারে। যদি হয়তো অন্য বোলাররা মার খেয়ে যায় সেক্ষেত্রে তো বল করাবে, আর যদি অন্য বোলাররা ভালো বল করে দেয় সেক্ষেত্রে তানভীরকে হয়তো নাও করাতে পারে। দেখা যাক কালকের ম্যাচ কে জেতে। প্রস্তুতি ম্যাচ নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম না থাক, যেহেতু বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে এই জন্য একটা ভিডিও করা যাক। এটা মানে যেহেতু বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে, কিছু বলারও রয়েছে এই জন্য। আর কাল রয়েছে রাতে, মানে 8:30 দিয়ে হলে কি অনেকে হয়তো পুরো দেখতেও পারবে না, অনেকে 11টা 10-15 ঘুমিয়ে পড়ে। 8টার থেকে খেলা হলে 8টার থেকে, কিন্তু বাংলাদেশের সময় বোধ হয় 8:30। 8টা থেকে এখানে টাইমে তো দেখাচ্ছে 8টা, কিন্তু অন্য ম্যাচগুলো আবার T20 ওয়ার্ল্ড কাপে দেখাচ্ছে 8:30। আর এইখানে যদি আবার 8:30টায় শুরু হয়, মানে টসটা হয় 8টায়, 8:30টায় যদি ম্যাচটা শুরু হয় সেক্ষেত্রে অনেক দেরিতে শেষ হয়ে যাবে, মানে অনেক দেরিতে শেষ হবে। আর 9টার থেকে সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচ শুরু হবে। এবার অ্যাকুরেটলি সেটা আমি বলতে পারছি না, কিন্তু এখানে দেখাচ্ছে 8টা থেকে ম্যাচটা শুরু হবে। আবার স্টার স্পোর্টসে অ্যাড দিচ্ছিল সেখান থেকে 6টা, ওই 6টার সময় থেকে গ্যাজানো শুরু করবে। মানে কমেন্টেটাররা গ্যাজায় না, মানে বিভিন্ন আলোচনা করে গ্যাজায়, ওইগুলো আর কি শোনা যাবে। মানে ওই বিভিন্ন রেকর্ডের কথা বলবে, বাংলাদেশের বিরুদ্ধে কে রান করেছে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে কে সব থেকে উইকেট নিয়েছে, এইগুলো সব দেখানোর চেষ্টা করবে। তারপর অন্যান্য টুকটাক টিম নিয়ে আলোচনা করবে, কে কোন টিম ফেভারেট মনে হচ্ছে, কোন দেশের বোলিং ভালো মনে হচ্ছে, এইগুলোই সব আলোচনা করবে। এছাড়া আর কিছু আলোচনা করবে বলে আমার মনে হয় না।
এগুলোই করবে। তো দেখা যাক এখন কি হয়, কোন টিম জেতে ম্যাচ। লিটন দাসকে বলতে পারে, লিটন দাস হয়তো ভারতের বিরুদ্ধে খেলে ফর্মে ফিরলো, লিটন দাস যদি সুযোগ, আবার এটাও হয়তো আমরা দেখতে পারি যে তানজিম হাসান তামিম, সৌম্য সরকারের ওপেন করলো, লিটনকে খেলালো 4 নম্বরে, তিনি আসলো শান্ত, 4-এ হয়তো শান্তর ব্যাটিং কোয়ালিটি ভালো না, শান্ত আর লিটন দাস সব থেকে ফালতু, মানে এদের দুজনকে বাদ বাদ দিলে ভালো হতো, কিন্তু ক্যাপ্টেনকে বাদও দেওয়া যাবে না, মানে এমন একজন প্লেয়ারকে ক্যাপ্টেন বানানো হয়েছে যে নিজেই ভালো খেলতে পারে না, নিজেই কোনো ফর্মে নেই, নিজে কীরকম যেন খেলছে, জঘন্য। সত্যি কথা বলতে আমার ব্যাটিং ভক্ত না, মানে শান্তর ব্যাটিংয়ের আমি ভক্ত না, মানে কীরকম যেন ব্যাটিং করে, জঘন্য ব্যাটিং করে, মানে বাজে লাগে, এই জন্য বাজে লাগে, কীরকম যেন খেলে, এই হলো বিষয়। আর রিশাদ হোসেন প্লেয়ারটা এখন এসছে, রিশাদ হোসেনও খারাপ বল করে না খুব একটা। আর চাহাল কুলদীপকে আমরা হয়তো একটা ম্যাচে দেখতেও পারি, মানে এই অনুশীলন ম্যাচে হয়তো দেখতেও পারি, হয়তো কালকের ম্যাচেই দেখবো, অক্সার হয়তো বসে থাকলো, বা জাদেজা হয়তো খেললো না একটা ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে, তো অক্সারকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল। সত্যি কথা বলতে জাদেজার থেকে অক্সার কিন্তু অনেকটা এগিয়ে টি-20 ক্রিকেটে ব্যাটিংয়ের দিক থেকে, স্ট্রাইক রেট হোক, ব্যাটিংয়ের শেষের দিকে হোক, হ্যাঁ সেই সবের দিক থেকে। জাদেজা অত মারকুটে ব্যাটিংও করতে পারে না, বোলিংয়ের দিকে আবার ভালো না অক্সার, জাদেজা আবার তার থেকে একটু বেটার। অক্সারের বোলিং কোয়ালিটি একেবারে খারাপ, মানে ভালো, মানে সেরা ব্যাটারদের বিরুদ্ধে আদৌ ভালো বল করতে পারবে নাকি কোনো ঠিক নেই, কিন্তু ছোটোখাটো প্লেয়ারদের বিরুদ্ধে হয়তো ভালো করতে পারবে বলে মনে হয় আমার। আর ভারত বাংলাদেশের খেলা পড়েনি, এটা অনেকে অপেক্ষা করেছিল। আর যখন বাংলাদেশ আর কি নেদারল্যান্ডের কাছে হেরেছিল, তা মানে ইডেন গার্ডেনে অনেকে মানে বাংলাদেশের সমর্থকরা হতাশ হয়ে চলে যাচ্ছিল, অনেকে রেগে যাচ্ছিল, বাংলাদেশের পারফরমেন্সে সবাই রেগে যায়, মানে তারা কোনো চেষ্টাটাই করে না, তারা লাস্ট কবে লড়াই করেছে আমার মনে পড়ে না, লড়াই করা পারফরমেন্স তারা করতেই পারে না, এক ম্যাচে ভালো খেলে আবার 2 ম্যাচে এত খারাপ খেলে ট্রল হয়ে যায় সেখানে, এটাই হলো বাংলাদেশের সমস্যা, ধারাবাহিকভাবে পারফরমেন্স তাদের আসে না, পরিষ্কার কথা, তারা চেষ্টাই করে না যে আমরা ধারাবাহিকভাবে পারফরমেন্স করব, তারা চেষ্টা করে কি ওই চলছে চলুক, মানে কোনো রকমের পারফরমেন্স করে দেব, আমরা চেষ্টা তো করছি, তারা বলে চেষ্টা করছে, আদৌ কি তারা চেষ্টা করে? তাদের ব্যাটিং বা বোলিংয়ের আমার মনে হয় না যে তারা চেষ্টা করে বলে, তারা ওই খেলার দরকার খেলতে নামে, এটাই। কেন না হলে এরকম ধারাবাহিকভাবে ব্যর্থ হয় নাকি? শান্ত, কোনো চেষ্টাটাই নেই, মানে আমি দুটো বল দেখি আনাড়ি টানাড়ি শট খেলে আউট হয়, কোনো সময় ভুল কাট শট খেলে আউট হয়, কোনো সময় দেখছি এক্সট্রা অর্ডারে ফিল্ডার রয়েছে, এক্সট্রা অর্ডারে তুমি তুমি ওইদিকে কেন খেলছো? এক্সট্রা কভারে আর কি, এক্সট্রা অর্ডার ভুল করে বলে ফেলছি, এক্সট্রা অর্ডার এক্সট্রা কভারে থাকার পরও তারপর মারতে যায়। আর সাকিব উইকেটও কম পায়, রানও কম দেয়, সুনীল নারিনের মতো, মানে নারিনের বিকল্প একদম সাকিব, পারফেক্ট, মানে কোনো জাস্ট, এই জন্য নারিন যখন খেলতে পারতো না, বা রাসেলের বিকল্প হিসেবেও সাকিব খেলেছিল, মানে এক সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও, এবং ভালো পারফরমেন্সও করেছিল। আর একটা জিনিস করানো যেতে পারে, সাকিবকে পাওয়ার প্লেতে বোলিং দেওয়া যেতে পারে, খুব একটা খারাপ অপশান হবে না, সেটাও ভালো অপশান হবে, ভালোই, মানে পাওয়ার প্লেতে সে বোলিং করবে, পাওয়ার প্লেতে বোলিংও করতে পারে। ভারতের বিরুদ্ধে কে বলতে পারে, হয়তো স্পিনারদের শুরু করলো নাজমুল হোসেন শান্ত, তার সাথে একটা ফাস্ট বোলার, মানে শরীফুল ইসলামকে দিয়ে শুরু করলো, তারপরে চলে আসলো সাকিব, যদি দুজনে বাহাতি পেসার। আর অবশ্য বাহাতি পেসারদের মানে বাহাতি পেসারদের খেলতে সমস্যা হয় ভারতের, বাট কিন্তু বাহাতি যে স্পিনার তাদের কিন্তু খেলতে অসুবিধা হয় না, কেন প্রত্যেকে কিন্তু ভালো খেলে, বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা কিন্তু বাহাতি যারা পেসারদের বিরুদ্ধে আউট হয়, বা বাহাতি মানে বাহাতি বোলার, মানে স্পিন বোলারের বিরুদ্ধে কিন্তু আউট হয় না অতটা, বোলারের বিরুদ্ধে, তো সেটা ভালো খেলে, অফ স্পিনের বিরুদ্ধে আউট হয়, বাট ওইটা আউট হয় না। আর শেখ মেহেদী হাসানকে খেলায় নাকি কালকের ম্যাচে, সেটা দেখতে হবে, খেলাতেও পারে নাও খেলাতে হবে, আমি বলতে পারছি না যে খেলাবেই বা খেলাতে পারেই, এটা আমার মনে হচ্ছে না, নাও খেলাতে পারে আবার খেলাতেও পারে, বলা যায় না। হয়তো প্র্যাকটিস ম্যাচে কিন্তু 7-8 জনে 9 জনে সবাই কিন্তু বল করতে পারে, 20 ওভার বল করতে পারবে, 1-2 ওভার করে সবাই চাইলে, মাহমুদুল্লাহকে আমরা বল করতে দেখতে পারি, বিরাট কোহলিও চাইলে বল করতে পারে, বিরাট কোহলি আর বল করতে রাজি না, বিরাট কোহলি নিজে বলেছে আইপিএলে আমি আর বল করবো না, আবার বিশ্বকাপে বল করবে নাকি জানি না, হয়তো বিশ্বকাপেও করবে না। রোহিতও চাইলে বল করতে পারে, ব্যাটাররা অন্য সূর্য হোক বা অন্য কাউকে দিয়ে বোলিং করানো যেতে পারে, বা যশস্বী জয়সওয়াল কেউ। আর এই ব্যাটাররা বেশিরভাগ সব স্পিন বোলিংই করে, হয় লেগ স্পিন না হলে অফ স্পিন, এরা ফাস্ট বোলিং করে না, খুব কমই ফাস্ট বোলিংটা করে, কোনো পেসে। এই সৌম্য সরকার যেমন ফাস্ট বোলিংটা করে, সৌম্য সরকারকেও আমরা বোলিং করতে দেখতে পারি কালকের ম্যাচে।
আর এই ওয়ার্ম আপ ম্যাচ ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা কিন্তু 2019 সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে হয়েছিল। টি-20 ওয়ার্ল্ড কাপে এর আগে কখনো বাংলাদেশ ভারতের সাথে ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি, কিন্তু এইবার খেলছে। আর মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে খেলেছিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে সেবার কিন্তু খেলেছিল এবং মহেন্দ্র সিং ধোনি সেঞ্চুরিও করেছিল সেই ম্যাচে। বাংলাদেশ কি একটা যেন ফিল্ডিংয়ে ভুল করছিল, মহেন্দ্র সিং ধোনি বলছিল এটা এইভাবে ফিল্ডিং সাজাতে না, ফিল্ডিং মানে ঠিকঠাক সাজাতে বলছিল। যেহেতু এটা প্র্যাকটিস ম্যাচ ছিল, ওই ম্যাচ বাংলাদেশ এমনিতে হেরেও গেছিল, 339 রান না 40 রান যেন চেস করতে হয়েছিল, বাংলাদেশ সেটা করতে পারেনি, তার আগে কিন্তু আউট হয়ে গেছিল। সাকিব ওই ম্যাচেও ভালো খেলেছিল, সাকিব পুরো বিশ্বকাপেও ভালো খেলেছিল, বাট কিছু হয়নি। মানে ব্যক্তিকেন্দ্রিক এক দুজন ভালো খেলেছিল বাংলাদেশের হয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপে আবার খেলেছিল মাহমুদুল্লাহ ভালো, পুরো টানা পুরো মরশুম জুড়ে পুরো টুর্নামেন্টে। 2019 আবার খেলেছিল সাকিবুল হাসান। ব্যক্তিকেন্দ্রিক যতদিন হবে ততদিন এরকমই অবস্থা হবে, যখন দলগত পারফরমেন্স করবে তখন কিন্তু জিতবে, এটাই সমস্যা হয়ে গেছিল ওদের। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি ইংল্যান্ড কাপ নিতে পারে, তারা 3বার কাপ নেবে, 3বার। এর আগে 2010-এ মনে হয় নিয়েছিল পাল কলিংউডের নেতৃত্বে, তারপরে নিয়েছিল হলো 2022-এ বাটলারের নেতৃত্বে, এই দুবার। ওয়েস্ট ইন্ডিজ 2012-তে নিয়েছিল, 2016-তে নিয়েছিল, এটা নিয়ে 3বার হবে। এটা যদি নেয় আমি অবাক হব না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পর যদি কোনো টিম কাপ পেয়ে থাকে সেটা ওয়েস্ট ইন্ডিজ পাক। নিউজিল্যান্ড পাবে না, নিউজিল্যান্ডের টিমটা বোলিং ভালো, বাট ব্যাটিং অতদূর কি করতে পারবে ঠিক নেই। আর কেন উইলিয়ামসন এত স্লো ব্যাটিং করে, টি-20 ওয়ার্ল্ড কাপে প্রচণ্ড স্লো ব্যাটিং করেছে, প্লাস স্ট্রাইক রেটও খারাপ রয়েছে। কেন উইলিয়ামসন অনেক বড় মাপের প্লেয়ার ঠিকই, কিন্তু কেন উইলিয়ামসন স্টিভ স্মিথের একই ধরনের প্লেয়ার, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে বলছি। টি-20তে স্লো, বিরাট কোহলি স্লো থাকলেও তার স্ট্রাইক রেট মনে হয় অত কম না, তাও প্রয়োজনে মেরে ব্যাটিং করতে পারে, কিন্তু কেন উইলিয়ামসন পারে না। কেন উইলিয়ামসন এত স্লো ব্যাটিং করে, স্টিভ স্মিথ তো বাদ পড়েছে, আর কেন উইলিয়ামসন যেহেতু অধিনায়ক সেই জন্য কিন্তু বাদ পড়েনি, না হলে কিন্তু বাদ পড়ে যেত। টম লাথাম, হেনরি নিকলস, এইসব প্লেয়ার সব স্লো প্লেয়ার। মার্কুটে প্লেয়ার এই যে গ্লিন ফিলিপস, জিমি নিশাম, মার্ক চ্যাপম্যান, তারপরে আর কে রয়েছে, ডেভন কনওয়ে, এরা টি-20-র জন্য উপযুক্ত, টি-20-তে ভালো খেলে। ফিন অ্যালেন, তারপর রাচিন রবীন্দ্র ওপেন করে নাকি, এবার দেখতে হবে। মানে আইপিএলে তো করেছিল, মানে সিএসকে তো করিয়েছিল, কিন্তু সেইভাবে খেলতে পারেনি। বাট ওই যে কটা ম্যাচে সুযোগ পেয়েছিল, 2-3টে ম্যাচের তো শুরুটা ভালো করেছিল। রাচিন রবীন্দ্রর দাম কেন কম উঠেছিল সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। রাচিন রবীন্দ্র ভালো, বাট অতটা সেরা ছিল না যে তার দাম 5-6 কোটি টাকা উঠবে। হ্যাঁ, বিশ্বকাপে ভালো খেলেছিল, বিশ্বকাপে ভালো খেললে যে আইপিএলে ভালো খেলতে পারবে এমন কোনো কথা নেই। তাহলে তো হ্যারি ব্রুকও হায়দ্রাবাদের হয়ে ভালো খেলতে পারতো। হ্যারি ব্রুক পুরো ধারাবাহিকভাবে টেস্টে, ওয়ানডে যখনই সুযোগ পেয়েছে রান করেছে ইংল্যান্ডের হয়ে, বাট যেই আইপিএলে গেছে আইপিএলে খেলতে পারেনি, চাপ সামলাতে পারেনি। সে নিজেও বলেছে আইপিএলে রান করা অনেক কঠিন, তার কারণ কঠিন একটাই কারণে লেগেছে, ওইখানে চাপ একরকম থাকে, অন্য জায়গায় চাপ একরকম। অনেক প্লেয়ার আছে যারা আইপিএলে এসে ভালো করতে পারে না, এরকম অনেক প্লেয়ার রয়েছে, এটাই হলো মূল বিষয়। ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ট্রফি না জিতলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব, তার একটাই কারণ, মানে সে মানে একই দল বারবার ট্রফি জিতবে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতবে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে, আর বাকি দলগুলো তাকিয়ে থাকবে, এটা তো হতে পারে না। অন্য দলগুলো জিতুক, সেটাই ভালো লাগবে। একটা দলই বারবার জিতে যাবে সেটা ভালো লাগে না, মানে একটা দলই বারবার জিতবে এটা কীরকম লাগে যেন, মানে বিচ্ছিরি লাগে, সেটা যেন না হয়, এইটুকুই বলবো, আর কিছুই না। মানে একটা দল বারবার জিতে যায় আর বাকি দলগুলো কেউ জিততে পারে না, এটা দেখতেও তো কেমন লাগে। একটা দল বারবার জেতে, বাকি টিমগুলো একবারও জিততে পারে না, এটা কীরকম লাগে, একটা বাজে লাগে।